সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন রকম একটি বিষয় আলোচনা করতে চাই। আমি আলোচনার শুরুতেই বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদের প্রতি একটি আবেদন রাখতে চাই। বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতা কর্মীদের ধৈর্য এবং সহ্য ক্ষমতা অন্য যে কারোর তুলনায় বেশি থাকা আবশ্যক। তাদের উদারতা এবং বিনয় এটি অন্য যে কারোর তুলনায় অধিকতর থাকা দরকার। এ ব্যাপারে তারা অধিক মনোযোগী হবেন এমনটি প্রত্যাশা করি। কারণ শেরে বাংলা একটি কথা বলেছিলেন যে শেওড়া গাছে কেউ ঢিল মারে না, ফলবতী সুস্বাদু আম গাছেই মানুষ ঢিল মারে। ফলে বিএনপির আলোচনা হবে, সমালোচনা হবে, বিএনপির নিন্দা হবে, বিএনপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দল কৌশল অবলম্বন করবে। এটি রাজনীতির একটি অংশ। এটিকে ধৈর্য এবং সহ্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা, ঠান্ডা মাথায় নিজেদের রাজনৈতিক কাজ পরিচালনা করা, এটি খুবই জরুরি বিএনপির জন্য। এবং শুরুতেই আবশ্যক বিবেচনা করে বলে রাখছি, বিএনপির বিরুদ্ধে কিন্তু এক ধরনের ট্যাগ লাগানোর চেষ্টা চলছে যে একদল লুটেরা, একদল চাঁদাবাজ, মুদ্রার এপিট ওপিট, এই ধরনের নানা রকমের ন্যারেটিভ সমাজে আছে এবং সেগুলো থাকার যুক্তিসঙ্গত কিন্তু কিছু কারণও আছে। 5ই আগস্টের পরে বিএনপির নেতাকর্মীদের কিছু আচরণে জনমনে বিএনপি সম্পর্কে একটা অসন্তোষ যে তৈরি হয়েছে সেটি অস্বীকার করার উপায় নাই। বিএনপির নেতাকর্মীদের বরঞ্চ মনোযোগী হওয়া দরকার, কিভাবে জনগণের মনোযোগ আকর্ষণ করা যায়, জনগণকে সন্তুষ্ট রেখে জনপ্রিয়তা ধরে রাখা যায় এবং আগামী নির্বাচনে সেই জনপ্রিয়তাকে পুঁজি করে ভালো ফলাফল লাভ করা যায়। এটি বিএনপির প্রধান মনোযোগের বিষয় হওয়া উচিত বলে মনে করি। একই সাথে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ন্যারেটিভ প্রচারিত হচ্ছে, বিএনপি একঘরে হয়ে গেছে, বিএনপি বন্ধুহীন হয়ে যাচ্ছে, বিএনপি কোণঠাসা হয়ে যাচ্ছে, বিএনপির বিরুদ্ধে অন্যরা সব ঐক্যবদ্ধ হচ্ছে। এমন এই আলোচনা মূলত ডালপালা মেলেছে 28 জুন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকার প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় ধরনের রাজনৈতিক সমাবেশ হয়েছে। সেই সমাবেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে অনুসারী মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্র, চরমোনাই পীর সাহেবের সারা দেশের অনুসারী, তারা যোগ দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল, যোগ দিয়েছিলেন গণ অধিকার পরিষদের ভিপি নূর, যোগ দিয়েছিলেন মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং আলোচিত নেতা সার্জিস আলম। এছাড়া কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের কয়েকজন নেতা যোগ দিয়েছিলেন। বিশেষ কৌতূহল উদ্দীপক হচ্ছে এই সমাবেশে 3 জন ভিন্ন ধর্মের রাজনৈতিক বা ধর্মীয় নেতাও যোগদান করেছিলেন। তাদের একজন জাতীয় হিন্দু মহাজোটের নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের একজন নেতা দয়াল কুমার বড়ুয়া এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্মল রোজারিও। বলে রাখা ভালো যে গোবিন্দচন্দ্র প্রামাণিক একজন বিতর্কিত ব্যক্তি, ভারতের পারপাস সার্ভ করা এবং বিগত সরকারের সঙ্গে সখ্যতা এবং সাম্প্রদায়িকতার একটা অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু আছে। একই সঙ্গে নির্মল রোজারিও, তিনি খ্রিস্টান ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন বিগত হাসিনা সরকারের সময়, তিনি হাসিনা সরকারের একজন বিশ্বস্ত মানুষ ছিলেন। আমি দয়াল কুমার বড়ুয়া সম্পর্কে কোনো তথ্য বলতে পারবো না। ফলে এই ধরনের মানুষকে নিয়ে সমাবেশ করা, এটি অনেকগুলো কৌতূহল এবং প্রশ্ন সৃষ্টি করেছে। একই সাথে এই প্রশ্ন সামনে এসেছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমর্থক ভাইয়েরা আপনারা আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু পাবলিক একটা পারসেপশন আছে আওয়ামী লীগের সঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমোনাই পীর সাহেবের সখ্যতা, ভারতের সঙ্গে সখ্যতা ইত্যাদি একটা পারসেপশন কিন্তু সমাজে আছে। সেটা সত্য না মিথ্যা সে বিতর্ক আমি করব না। কিন্তু বিগত 15-16 বছরের আন্দোলনে ইসলামী শাসনতন্ত্রের আন্দোলনের ভূমিকা এটি আমরা জানতে চাই। গত 28 জুনের সমাবেশে চরমোনাইয়ের পীর বলেছেন, বিগত 53 বছর রক্ত দিয়ে আমরা সফলতা পাই নাই। আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এরশাদ বিরোধী হোক, হাসিনা বিরোধী হোক বা গত 15-16 বছর ফ্যাসিবাদ বিরোধী হোক, এই আন্দোলনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সরকার বিরোধী ভূমিকা এ সম্পর্কে আমি অন্তত স্পষ্ট নই। হ্যাঁ, তারা রক্তাক্ত হয়েছিলেন, তারা রক্ত দিয়েছিলেন। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দলের সিনিয়র নায়েবে আমির, তিনি মেয়র প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপরে চড়াও হয়েছিলেন, তাকে রক্তাক্ত করেছিলেন এবং সে ঘটনা সে সময় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছিল এবং তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সহানুভূতি পেয়েছিলেন। পরবর্তী অবশ্য ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সরকারের সঙ্গে এই সখ্যতা থেকে বেরিয়ে এসে
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তাদের বক্তৃতা বিবৃতি ছিল, এটা সত্য। কিন্তু এই যে জামাতে ইসলামের কথাই বলেন, আমি তথ্যের ভিত্তিতেই বলছি, 86 সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এরশাদের অধীনে, যেই নির্বাচনে কারোরই অংশগ্রহণ করার কথা ছিল না যারা এরশাদ বিরোধী আন্দোলনে, যুগপৎ আন্দোলনে ছিলেন। কিন্তু সেই জাতীয় বেইমানের নির্বাচনে নেতৃত্ব দিয়েছিলেন হাসিনা, তার সঙ্গে জামাত ইসলামী এবং কয়েকটি বাম রাজনৈতিক দল রাতারাতি আন্দোলনে পিঠে ছুরিকাঘাত করে বিএনপিকে রেখে তারা 7 দলীয় জোটকে রেখে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 94-95 সালে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে হাসিনার পাশে বসে জামাত ইসলামী কি ভূমিকা রেখেছিল সেটা তো আমরা জানি। ফলে এই যে গাঁটছাড়া, এটা আরো পূর্বের কিছু কথা নিশ্চয়ই তথ্য প্রমাণ দিয়েই বলা যায়। একই সাথে লক্ষ্য রাখবেন, গত 2-1 দিন ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তৃতা, ভিডিও বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। তিনি বলছেন আগামী নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার একটি কথা তিনি বলেছেন। ভারত বাংলাদেশের সবসময় একটা অস্থির পরিবেশ চায়, এটা তো প্রমাণিত সত্য। ফলে এই যে সমাবেশটির যে মূল আউটপুট, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, স্থানীয় সরকারের নির্বাচনের দাবি জাতীয় নির্বাচনের আগে, এটি অনেকেই বলছেন নির্বাচন বিলম্বিত করা, নির্বাচনকে বিঘ্ন সৃষ্টি করার একটি ঘটনা কিনা, এই সন্দেহ, এই আশঙ্কা জনমনে বা বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক মহলে ইতিমধ্যে তৈরি হয়েছে। যেহেতু অন্যান্য অনেক কিছু মিলছে, এই সন্দেহ অমূলক নয়। আমরা এ কারণেই এই সমাবেশে আউটপুট এটা সম্পর্কে সন্দিহান। এই সমাবেশে যে ঐক্যের কথা দেখে বিএনপির নেতাকর্মী বা অন্যান্যরা একটু চঞ্চল হচ্ছেন, সে সম্পর্কে আমরা একটু বলতে চাই। আমি এই বক্তব্যের সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরের 2টি বক্তৃতা, ভিডিও বক্তৃতা জুড়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে। কিন্তু আল্লাহ না করুক, কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। যদিও নৈতিকতার বিচারে এটি সঠিক কথা নয়, কিন্তু এর একটা বাস্তবতা তো আছে। ফলে কে কার সাথে ঐক্য করবেন, কে কার সাথে কতদিন থাকবেন, এটি দেখার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। সিনারিও নিশ্চয়ই আরো বাকি আছে। এখানে যে বলছেন যে বিএনপি একঘরে হয়ে গেছে, বন্দীহীন হয়ে যাচ্ছে, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন তারা কেউই তো বিএনপিকে ছেড়ে এখন পর্যন্ত গেছেন এমনটা দেখিনি। আর যাদের কথা বলছেন, ভিপি নূর শেখ হাসিনাকে মা ডেকে আলোচিত হয়েছেন, তারেক রহমানের অকুণ্ঠ প্রশংসা করে তিনি আলোচিত হয়েছেন, তিনি এখন বিএনপির সমালোচনা করে আলোচিত হচ্ছেন। এবি পার্টি এই জোটে, 2টি ইসলামী রাজনৈতিক দল যদি জোট গঠন করে, সেই জোটে থাকবে এটি আমি বিশ্বাস করি না। এছাড়া আরো অনেক কিছু ঘটবে। নির্বাচন যত ঘনাবে তত নিশ্চয়ই আরো অনেক ডাইমেনশন, ডাইনামিক্স এটা আমরা দেখতে পারবো। ফলে এখনকার পরিস্থিতি নিয়ে খুব চঞ্চল হওয়ার কিছু নাই। তবে উদ্বেগ এবং আশঙ্কার জায়গা যেটি, সেটি আমি বলতে চাই, সব রাজনৈতিক দলকে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই কন্ট্রিবিউট করেছি, কম এবং বেশি। আমাদের আকাঙ্ক্ষাও এক, আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে। পিআর পদ্ধতি আপনি চান, পিআর পদ্ধতি অগ্রহণযোগ্য এমনটি বলছি না, কিন্তু বাংলাদেশে প্রয়োগযোগ্য নয়। বাংলাদেশের মানুষ এই পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। তাদেরকে প্রস্তুত করেন যারা এটার পক্ষে আছেন। আপনারা নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দেন, জনগণ যদি গ্রহণ করে আপনারা এটা বাস্তবায়ন করেন, অন্তত জনগণকে জানিয়ে জনগণকে মানসিকভাবে প্রস্তুত করেন। এটি একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা তৈরির একটা পদ্ধতি হতে পারে বাংলাদেশের বাস্তবতায়, এবং আমাদের শত্রুরাও চায় বাংলাদেশে একটি অস্থিতিশীল সরকার ব্যবস্থা চালু হোক। সবাইকে একটা কথা মনে রেখে সতর্ক করছি, সেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা তারিখ মোটামুটি আলোচিত হয়েছে, এবং এটা নিয়ে আমরা দৃশ্যত কেউ কোনো তেমন গুরুতর বাদ বিবাদ করি নাই। তাহলে প্রফেসর ইউনূস সর্বোচ্চ টাইম ফ্রেম দিয়েছেন জুন পর্যন্ত। প্রফেসর ইউনূস যে মাপের বিশ্ব মাপের মানুষ,
তিনি প্রতারণা করে ক্ষমতায় থাকতে যাবেন এটা কেউ বিশ্বাস করে না। ফলে কোনো কারণে নির্বাচন বিলম্বিত বা বিঘ্ন সৃষ্টি হয়ে যদি জুনের পরে কোনো যায় এমন ঝুঁকি তৈরি হয়, তাহলে আমরা প্রফেসর ইউনূসকে হারাতে পারি। আর যদি সেরকম কোনো ঝুঁকি আসে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে ভেবে দেখেন। ফ্যাসিবাদী শক্তি এখনো অ্যাক্টিভ, তাদের শক্তির যে আধার ভারতীয় শক্তি তারা অ্যাক্টিভ, আর আমরা এই নির্বাচনের ফসল এই আন্দোলনের ফসল নির্বাচনের মধ্য দিয়ে যদি ঘরে না তুলতে পারি, সকলে মিলে একটি স্বাভাবিক বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গঠন করতে না পারি, সেক্ষেত্রে যদি আমাদের আচরণ বিতর্কের সূচনা করে, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। সকলকে সতর্ক বিবেচনায় নেওয়ার অনুরোধ করে শেষ করছি। আল্লাহ হাফেজ।